নমস্কার। বাংলা সাহিত্য সংস্কৃতির অঙ্গনে জহির রায়হান একটি ঐতিহাসিক নাম। তাকে ঘিরে এপার বাংলার মানুষদের মধ্যে খুব একটা আলোড়ন বা আলোচনা দেখতে না পেলেও বাংলা সাহিত্য সংস্কৃতি, বিশেষ করে চলচ্চিত্রের অঙ্গনকে তিনি যেভাবে সমৃদ্ধ করে গেছেন, তার স্বল্পকালীন জৈবিক উপস্থিতির সময়ের মধ্যে, তা বাঙালির একটি নিজস্ব অহংকার। জহির রায়হানকে আমরা যারা একটুখানি অখণ্ড চিত্তে বাংলা ভাষা সংস্কৃতির চর্চা করতে ভালোবাসি, তারা মূলত চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেখতেই অভ্যস্ত। কিন্তু তার বাইরেও জহির রায়হানের লেখা গল্প, উপন্যাস, এগুলি কিন্তু বাংলা সাহিত্যের এক চিরায়ত সম্পদ। যে মানের, যে দৃষ্টিভঙ্গির লেখা আমরা জহির রায়হানের কাছ থেকে পেয়েছি, সেই সময় তার সেই বয়সের নিরিখে তার মূল্য অপরিসীম। এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে সামগ্রিকভাবে এপার বাংলায় যখন বাংলা চলচ্চিত্রের আধুনিকতা ঘিরে আলোচনা হয়, খুব স্বাভাবিকভাবেই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ প্রমুখ ব্যক্তিত্বরা উঠে আসেন, তপন সিংহের মতো ব্যক্তিত্বরা উঠে আসেন, কিন্তু একবারের জন্য আলোচিত হয় না জহির রায়হানের কথা। এপার বাংলায় যারা চলচ্চিত্র নিয়ে চর্চা করছেন, তাদের মধ্যে আমি একমাত্র ব্যতিক্রম দেখেছি শ্রদ্ধেয় চলচ্চিত্র আলোচক চণ্ডী মুখোপাধ্যায়ের মধ্যে। তিনি কিন্তু তাঁর লেখায় জহির রায়হানকে আমরা বারে বারে ফিরে পাই। জহির রায়হান সম্পর্কে এত বস্তুনিষ্ঠ, তথ্যনিষ্ঠ আলোচনা এপার বাংলায় চণ্ডীবাবু ব্যতীত আর কেউ করেছেন বলে মনে হয় না। কিন্তু পূর্ব পাকিস্তান আমলে সেখানকার যে পরিশীলিত প্রযুক্তিগত সুযোগ সুবিধে, তার মধ্যে দিয়ে জহির রায়হান যে ধরনের ছবি তৈরি করেছিলেন, বিশেষ করে উল্লেখ করতে হয় তাঁর জীবন থেকে নেওয়া ছবিটির কথা, তার মধ্যে দিয়ে বোঝা যায় কি মাপের একজন স্রষ্টা তিনি ছিলেন, এবং তার দৃষ্টিভঙ্গির মধ্যেও কতখানি উন্নত, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমাজ মনস্কতার পরিচয় ছিল। জীবন থেকে নেওয়া এই ছবিটি ঘিরে এপারে সেভাবে সাম্প্রতিক অতীতে কোনো চর্চা হয়নি বলা যেতে পারে। এটা আমাদের এই সংকীর্ণতাটা আমাদের মেনে নিতে বড় কষ্ট হয়। আমরা দেখতে পাই বাংলাদেশে যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুন না কেন, এই 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত, তারা কিন্তু সাহিত্য সংস্কৃতি জগতের চর্চার ক্ষেত্রে এপার বাংলা ওপার বাংলা এই ধরনের কোনো বিভাজন বা ওপার বাংলাকে বেশি গৌরবান্বিত করে এপার বাংলাকে খাটো করা, এই ধরনের কোনো মানসিকতা তাদের মধ্যে দেখতে পাইনি। তারা যেমন জহির রায়হান, কামাল লোহানী, যাকে ফতেহ লোহানী নামেও যিনি পরিচিত ছিলেন, আমি সেই কামাল লোহানীর কথা বলছি, বা রোজি সামাদ, বাসাদ, হাসান ইমাম প্রমুখ সেদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বদের ঘিরে আলোচনা করেন, ঠিক তেমনি তারা এপারের উত্তমবাবুকে নিয়েও আলোচনা করেন। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, বুদ্ধদেব, এদের নিয়ে তো আলোচনা করেনি। এমনকি সাধারণ কমার্শিয়াল যে ধরনের ছবি হয়, সবটাই যে আর্ট ফিল্ম তা নয়, কমার্শিয়াল যে সমস্ত ছবি এপার বাংলায় হয়, সেগুলো ঘিরেও তাদের মধ্যে চর্চার জায়গা আছে। এপার বাংলায় গৌতম ঘোষের পরিচালিত লালন ফকিরকে নিয়ে ছবি, বা তার আগে পদ্মা নদীর মাঝি, এই যে ছবির মধ্যে যে দুই বাংলার সেতুবন্ধনের যে প্রচেষ্টা, যেটি তারও অনেক আগে ঋত্বিক করেছিলেন তার তিতাস একটি নদীর নামের মধ্যে, এই প্রচেষ্টাগুলির উত্তর প্রবাহ সেভাবে আমরা দেখতে পাই না। তার বাংলাদেশের দিক থেকে না পাওয়ার বোধহয় একটি কারণ, শক্তি সামন্তর সঙ্গে যুগ্মভাবে একটি ছবি করেছিলেন শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম, কিন্তু এপারে যখন ছবিটি প্রদর্শিত হলো, তখন অদ্ভুতভাবে শক্তি সামন্ত বা তাঁর লোকেরা
হাসানদার নামটা সেই ছবির থেকে বিযুক্ত করে দিলেন। হয়তো এই ধরনের অভিজ্ঞতার কারণে ওপার বাংলার নামি দামি পরিচালকরা এপার বাংলার মানুষজনদের ঘিরে নিয়ে ফিল্ম নির্মাণের ক্ষেত্রে কিছুটা তাদের মধ্যে একটা কঠিন মনোভাব আমরা দেখতে পাই। যাই হোক, সেটা ভিন্ন কথা। কিন্তু জহির রায়হানের যে প্রসঙ্গটি এখানে আলোচিত হচ্ছিল, এপার বাংলায় আমরা একবারের জন্য দেখতে পাই না জহির রায়হানকে ঘিরে কোনো ধরনের আলোচনা। তার জীবন নিয়ে ছবি, জীবন থেকে নেওয়া, এই যে ছবির মধ্যে যেভাবে স্বাধীনতার আকাঙ্ক্ষা, যেভাবে আমার সোনার বাংলা গান, যেভাবে একটা সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজের প্রতি আকাঙ্ক্ষা, এই ধরনের যে জায়গাগুলো উঠে আসছে, সেগুলো কিন্তু পূর্ব পাকিস্তানের আমলে সেই বিষয় নিয়ে ছবি করা কিন্তু কোনো মুখের কথা ছিল না, কোনো মামুলি কথা ছিল না। সেই সময়ে পাক হানাদার বাহিনী উদ্গ্রীব হয়ে রয়েছে কিভাবে পূর্ব পাকিস্তানের বাঙালিদের ওপর, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালিদের ওপর অত্যাচার চালানো যায়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও যেভাবে এই ছবি, জহির রায়হান জীবন থেকে নেওয়া ছবিটি তিনি নির্মাণ করেছিলেন, বা মুক্তিযুদ্ধের সময়কালে কলকাতায় বসে সৈয়দ মনসুর হাবিবুল্লাহর বাড়িতে বসে সৈয়দ হাসান ইমামের মতো একজন দুজন সহকারীকে নিয়ে তিনি স্টপ জেনোসাইডের মতো তথ্যচিত্র নির্মাণ করেছিলেন, যে তথ্যচিত্রটি পাক হানাদারদের যে বিভৎসতা, তাদের যে নারকীয়তা, তাদের যে দানবতা, সেটা আন্তর্জাতিক দুনিয়ার কাছে স্পষ্ট করে তুলতে সক্ষম হয়েছিল। এই ছবিটি নির্মাণের ক্ষেত্রে তাকে সেই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রগতিশীল মহল তারা নানাভাবে সাহায্য করেছিল। মনসুর হাবিবুল্লাহ তো সাহায্য করেই ছিলেন, এবং তিনি যে রাজনৈতিক দলে অবস্থান করতেন সিপিআইএম যথেষ্টভাবে তাকে, জহিরদাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। এর বাইরে বলতে হয় অনুদাশঙ্কর রায়, গৌরী আয়ুব, গৌরকিশোর ঘোষ, এই রকম মানুষেরাও তাকে যথেষ্ট সাহায্য করেছিলেন। এই যে ছবিটা, এত সামান্য উপকরণ, এত সামান্য প্রযুক্তিগত সমস্ত যন্ত্রাংশের সহযোগিতা, তার মধ্যেও এমন আন্তর্জাতিক মানের একটা তথ্যচিত্র নির্মাণ করা, যেটি যারা তথ্যচিত্র বা চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন, চণ্ডীদার মতো মানুষেরা, তারা নিশ্চিত বলবেন যে এই কাজটি এক অর্থে একটা দুর্লভ কাজ এবং একটা অসাধ্য সাধন জহির রায়হান চাচা করেছিলেন। আমি তাকে চাচা বলে সম্বোধন করতাম এই কারণে যে আমার জ্যাঠামশাই কলিম শরাফির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন শহীদুল্লাহ কায়সার চাচা। সেই থেকেই তাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা সংযোগ, একটা আত্মীয়তার সম্পর্ক বলতে পারেন। সেই কারণেই আমি পান্না কায়সারকে আম্মা বলেই ডাকতাম। খুব বেদনার্ত হৃদয়ে জহির রায়হান চাচার কথা আজকে মনে পড়ছে। আমি যদিও তখন প্রথম কৈশোরে, খুবটা যে মনে থাকার কথা এমনটা নয়, তার ব্যক্তিগত স্মৃতির কথা, কিন্তু তবু মনে হচ্ছে কি অসাধারণ প্রাণবন্ত, কি অসাধারণ ছটফটে, কি অসাধারণ মেধা সম্পন্ন একটা মানুষ ছিলেন তিনি যদি স্বাভাবিকভাবে আরও দীর্ঘজীবী হতেন, সামগ্রিকভাবে বাংলা সংস্কৃতির অঙ্গন বা বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অঙ্গন আরও সমৃদ্ধ হতো, আরও শক্তিশালী হতো। আজ খুব বেদনার্ত হৃদয়ে আমরা স্মরণ করছি জহির রায়হানকে। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, তাতে হয়তো খুব মুক্ত কণ্ঠে এই ধরনের মুক্ত বুদ্ধির মানুষদের স্মরণ করার জায়গা খুব কম। আমাদের এপারেও যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রগতিশীলতার মধ্যেও যে ধরনের সাম্প্রদায়িকতার মুখোশধারী লোকজনদের ভিড়, তাতে মনে হয় আমরাও যে কতদিন এমন পরিবেশে থাকতে পারবো তা নিয়ে একটা সন্দেহের বাতাবরণ ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবু এই অবস্থায় এপার বাংলায় যারা সুধীজন আছেন, যারা প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাস করেন, তারা যদি জহির রায়হানকে নিয়ে, তার কাজ নিয়ে, তার ফিল্ম নিয়ে, তার লেখালেখি নিয়ে সরব হন,
তাহলে আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব। আমাদের মন থেকে সাম্প্রদায়িকতার বিষ হয়তো অনেকটাই অপসৃত হবে। জহির রায়হান চাচাকে প্রণাম।